নমস্কার। বোমা, গুলি, মৃত্যু, সন্ত্রাস পশ্চিমবঙ্গে আরেকটি নির্বাচন এসে গেছে। 90-এর দশকে সবেমাত্র তখন আমার মনে পড়ে যে সবেমাত্র তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, তার মানে এটা 98 সাল নাগাদ। তো আমার অঞ্চল, আমি যেখানে আগে থাকতাম বারাসাতের একটা গ্রাম অঞ্চলে, সেখানে তখনকার সময়ে শক্তিশালী দল অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম, বিজেপি এবং সদ্য জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস তখন প্রায় সব জায়গায় প্রার্থী দিয়েছে। স্বভাবতই পঞ্চায়েত নির্বাচনে আমাদের ওখানেও প্রার্থী দিয়েছে। সবে কলেজ পাস করা আমি এবং আমার কয়েকটা বন্ধু, আমাদের মানে হঠাৎ করে মাথায় চাপলো যে একটা এই নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। আমরাও যদিও কোনো রাজনৈতিক দল করতাম না আর কি, তো আমরা ঠিক করলাম যে ওই নির্বাচনে বিভিন্ন দল থেকে যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী আমাদের খুব একটা পছন্দ নয় এবং পাড়ার লোকেরও পছন্দ নয়, সুতরাং একটা প্রার্থী দেওয়া যায় কি না। তো তখন আমরা ঠিক করলাম যে আমাদের মধ্যে থেকে একজন মহিলা ক্যান্ডিডেট, মানে আমাদের এক দাদা, তার ওয়াইফকে আমরা নির্দল ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করিয়ে দেবো। তো সেই সময়ে বামপন্থীরা ক্ষমতায়। আমার মনে আছে বারাসাত 1 নম্বর ব্লকে আমরা মনোনয়নপত্র জমা দিতে গেছি। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত পার্টির লোক উপস্থিত। সেখানে সিপিএমের লোক রয়েছে, সেখানে কংগ্রেসের লোক রয়েছে, সেখানে বিজেপির লোক রয়েছে। তো আমাদের দেখেই বললো, কি তোরা এখানে কি করছিস? তো আমরা তো একেবারেই মানে কোনো পার্টির লোকজন, পতাকা এসব কিছু নিয়ে যাইনি, আমরা এমনি হাঁটতে হাঁটতে চলে গেছি আর কি। আর নানা কারণে আমাকে লোকে চিনতো আর কি। তো আমাকে বলছো, তুষার কী ব্যাপার, এখানে কেন এসেছো? তো আমি বললাম, তিনি একজন সিনিয়র নেতা সেই সময়ে বামপন্থী দলের। তো আমি বললাম, কাকা আমরা তো ক্যান্ডিডেট দেবো। তা বলছে, সে কি তোমরা ক্যান্ডিডেট দেবে? তো কাকে ক্যান্ডিডেট করছো? তো আমরা বললাম। তো বলার পরে উনি বললেন যে জানো কী করে কী করতে হয়? তো আমি বললাম যে না, আমরা জানবো কোত্থেকে, আমরা তো প্রথমবার এসেছি। তো উনি আমাকে বললেন, চলো ভেতরে চলো, কী করে মনোনয়নপত্র তুলতে হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সেই সময় আমরা সেই ভেতরে ঢুকলাম এবং যিনি মনোনয়নপত্র দিচ্ছিলেন তার কাছ থেকে সেই মনোনয়নের ফর্মগুলো তুললাম। এবং উনি আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি তো এটা ফিল আপ করবে, তো ফিল আপ তো তুমি করতে পারবে আমি জানি, তো তুমি একটা কাজ করো, ফিল আপ করো। আর আমাদের যে ক্যান্ডিডেট, মানে সেই সময় সিপিআইএম দলের যে ক্যান্ডিডেট, বলছে আপনি তুমি ওরটাও ফিল আপ করে দাও। তার সঙ্গে সঙ্গে যিনি কংগ্রেস থেকে দাঁড়াচ্ছেন তার হাজব্যান্ড ওখানে ছিলেন পাশে, তিনি মহিলা ক্যান্ডিডেট। তো তিনি বললেন, এই আমারটাও তুমি ফিল আপ করো। তা আমার মনে আছে আমি পরপর সেই আমাদের নির্দল ক্যান্ডিডেট, সিপিআইএম, কংগ্রেস এবং আরেকটি দল সম্ভবত তৃণমূল কংগ্রেস, তো আমি এই কয়েকটি ফর্ম আমি নিজে ফিল আপ করলাম, মানে মনোনয়নপত্র ফিল আপ করলাম এবং সাক্ষী হিসাবে দুজনের সই লাগে সেটাও করলাম, করে জমা দিলাম। তো আমাদের সেই নির্বাচনে আমরা 4-5 জন বন্ধু ছিলাম মূলত এই নির্দলের মূল আহ্বায়ক আর কি। তো আমরা আমাদের লোকে যে ভালোবাসতেন এমনি, মানে কোনো রাজনৈতিক দলের লোক হিসাবে নয়, আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তো আমরা খুব কম সময়ে সেই পাড়ায় লোককে বলার সুযোগ পেয়েছি যে ভোট দেবেন, আমরা ভোট চাইতেও যাইনি সেভাবে আর কি। তো যাই হোক, ঘটনাক্রমে যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে আমাদের যিনি ক্যান্ডিডেট তিনি মাত্র 30 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে গেছেন। মানে যিনি জিতেছেন তিনি আমাদের চেয়ে 30টা ভোট বেশি পেয়েছেন। তো আমি গল্পটা এই কারণে বললাম যে এই যে মনোনয়নপত্র আমরা তুললাম, মনোনয়নপত্র জমা দিলাম এবং এই যে প্রচার করলাম, এই প্রচারের ক্ষেত্রে বিভিন্ন দলের সাথে বিভিন্ন সময় দেখা হয়েছে। কখনো তৃণমূল কংগ্রেসের সাথে দেখা হয়েছে, কখনো সিপিআইএমের সাথে দেখা হয়েছে, কংগ্রেসের সাথে দেখা হয়েছে। তো সেখানে কিন্তু কোনো বিরোধ দেখা দেয়নি, কোনো বিরোধ হয়নি এবং সবাই বলে যে ঠিক আছে তোমাদের মতো তোমরা করো, আমাদের মতো আমরা করছি। আমার মনে আছে যে ভোটের দিন
যখন সেই পোলিং এজেন্ট বসে তখন আমাদের পক্ষ থেকে তেমন কোনো পোলিং এজেন্ট দেওয়া হয়নি। মানে আমরা তো লোক খুব কম, 3-4 জন মাত্র, কে বসবে আর কে না বসবে। তো অন্য দল যারা ছিল, রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তো তাদের লোক ছিল, এজেন্ট ছিল, তারাই দেখাশোনা করেছে। তো আমাদের সেখানে থাকারও দরকার হয়নি। এবং আমার মনে আছে আমরা যখন গেছি সেই সময়ে ওই দুপুরের খাওয়ার সময় বা টিফিনের সময় সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া হয়েছে, এবং তারা সেই খাবার দাবারগুলো ওরাই এনেছে, মানে রাজনৈতিক দলগুলোই এনেছে, আমাদের খাইয়েছে। তো এরকম একটা মধুর সম্পর্ক আমাদের দেখা অভ্যেস। কিন্তু আজকে যখন মানে আমরা আজকে বলতে কি এই এই মানে আমি কোনো বিশেষ সরকার, বিশেষ রাজনৈতিক দল কারো কথা বলছি না। এই 2000 সালের পর থেকে, 2003 থেকে যদি আমি দেখি, 2003 থেকে আরম্ভ করে আজকে 2026, এই সময়ে 5টা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পৌরসভার নির্বাচন হয়েছে, 5টা বিধানসভা হয়েছে, 5টা লোকসভা হয়েছে, যেহেতু 5 বছর পরে পরে হয়। এবং আমাদের ভূমিকা, আমার বিশেষ করে ভূমিকা পাল্টেছে, কারণ আমি শিক্ষকতায় যোগ দিয়েছি। তারপরে রাজনৈতিক দলে কোনোদিন যেমন ছিলাম না, সেই নিরপেক্ষতা বজায় রেখে এখনও আমাকে চলতে হচ্ছে। এবং আমি এই যে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, এবং রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, বলতে পারেন এটা কর্তব্য আর কি আমার। সেই জন্যই আমার মনে হয় এটা বলার তো আমার অধিকার আছে, রাজনৈতিক যে কোনো ঘটনা বিশ্লেষণ করবার, সেই সম্পর্কে মন্তব্য করার অধিকার আছে। তার মানে এই নয় যে আমি কোনো একটি দলের হয়ে গেলাম, তা নয়। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে 2000 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সময়ের যে নির্বাচনগুলো হয়েছে, তাহলে আমরা দেখতে পাই যে কয়েকটা নির্বাচনে ব্যাপক হিংসা হয়েছে। এত হিংসা হয়েছে যে প্রচুর মানুষ মারা গেছে। এটা যেন নির্বাচনের দিন হয়েছে, তেমনি প্রি এবং পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ নির্বাচনের আগে এবং পরে যে ভায়োলেন্স, সেখানে প্রচুর মানুষ মারা গেছে। এখন ব্যাপার হচ্ছে আপনি বা আমি বা আমাদের পরিচিত কেউ কে তৈরি আছেন, আমার একটা প্রশ্ন, কে তৈরি আছেন এইবারের যে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, সেখানে প্রাণ দেওয়ার জন্য? অনেকে বলে আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি, তো স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছি। তো স্বাধীনতার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে, এটা কোনো নতুন কথা নয়। এটা আমরা জানি যে যখন পরাধীন ভারত ছিল, তখন এই পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ভারতকে স্বাধীন করবার জন্য। এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু যখন বিষয়টা এমন এসে দাঁড়ায় যে স্বাধীন দেশ, আমরা এখন স্বাধীন, সেই স্বাধীন দেশে যদি আমরা বলি যে এই নির্বাচন রক্ষা করার জন্য প্রাণ দিতে হবে, তো এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। তো এবং অদ্ভুত রকমভাবে এই যে প্রাণ দেওয়া নেওয়ার ব্যাপারটা, প্রাণ দেয় কারা? প্রাণ দেয় দেখবেন প্রান্তিক মানুষ। প্রান্তিক মানুষ কারা? মানে সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষ, বিশেষভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ। সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলিম হতে পারে। এই পিছিয়ে পড়া অঞ্চলের, অর্থনৈতিকভাবে যেসব অঞ্চল পিছিয়ে আছে, সেখানকার মানুষেরা প্রাণ দেয়। আর প্রাণ নেয় কারা? যারা অর্থনৈতিকভাবে এগিয়ে আছে, শহুরে মানুষ, নেতা, বুদ্ধিজীবী, তারা প্রাণ নেয়। তারা টেলিভিশন, প্রচার মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক সভা, বিশেষ করে রাজনৈতিক দলের কর্মী সভা, তাতে উজ্জীবিত করবার জন্যে তারা বারবার একটা ঘোষণা করে যে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, অর্থাৎ কেউ যদি মারতে আসে আমরাও তো প্রতিশোধ নেব বা প্রতিবাদ করব বা ঠেকাবো, যাই বলুক না কেন। কিন্তু যিনি বলছেন তিনি কি এটা করেন? আপনি প্রশ্ন করুন তো নিজের কাছে যে সত্যি তিনি করছেন কি না। আপনার দলের নেতা বা নেত্রী যেই হন না কেন, যারা এটা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিচ্ছেন, সেই প্রতিরোধটা আপনি গড়ে তুলছেন। স্বাধীন ভারতে গণতন্ত্র রক্ষার জন্য আপনি এগোচ্ছেন, সেখানে প্রাণ দিচ্ছেন। এবং সেই প্রাণ দেওয়ার পরে আপনার যে বডি, সেই বডি নিয়ে টানাটানি চলছে। এ দল বলছে উনি আমার লোক ছিলেন, আর আরেকটি দল বলছে উনি আমার লোক ছিলেন। একটি রাজনৈতিক দল বলছেন উনি তো আমার রাজনৈতিক দল করতেন, আরেকটি দল তার পতাকা নিয়ে বলছে এটা তো তার হাতেই ছিল। তার মানে হচ্ছে এই
লাশ বা বডি, সেগুলো হচ্ছে তাদের সম্পদ, রাজনৈতিক দলের সম্পদ। কখনোই এটা স্বাধীন দেশে কাম্য নয়। আমাদের দেশ স্বাধীন, আমাদের এখানে গণতন্ত্র রক্ষা করতে হবে আইনের মাধ্যমে এবং সকলকে বিচার বিবেক বুদ্ধির মাধ্যমে। সেখানে বোমা গুলি অস্ত্র দিয়ে এই গণতন্ত্র রক্ষা করার কথা নয়। এটা পরাধীন দেশ নয় যে পরাধীন দেশকে স্বাধীন করবার জন্য আমরা জীবন দিতে এসেছি। তো আপনারা যারা এই জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, মানে কেউ ভাবছেন যে আমি বোমা তৈরি করে রাখি, ইট মারলে তো পাটকেল দিতে হবে, কেউ আবার ভাবছেন যে বেআইনি বন্দুক কিনে রেখে দিই, গুলি চালাতে হবে, কেউ আবার ভাবছেন যে মারপিট করতে হবে, আসলে একদম মেরে হাসপাতালে পাঠিয়ে দেবো, এইরকম নানা রকম পরিকল্পনা আছে। মানে থাকে আর কি, সব দলের থাকে বলেই সেটা ওই নির্বাচনের দিন বা নির্বাচনের আগে বা পরে এটা দেখা যায়। তো আপনারা যারা এটা করবেন, একেবারে উপরতলার নির্দেশে হোক বা নির্দেশ ছাড়াই হোক, যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের আমি একটু মনে করে দিই, 2003 সাল সেই সময় পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে মোটামুটি 75 থেকে 80 জনের মৃত্যু হয়েছিল। সরকারিভাবে যদিও এটা স্বীকার করা হয় না যে 75-80 জনের মৃত্যু হয়েছিল। এবং এই মৃত্যুর ঘটনাগুলো কোথায় ঘটেছিল? মূলত মুর্শিদাবাদ, বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদের কোথায় ঘটে? সাধারণত গরিব মানুষ যেখানে বসবাস করে, মুর্শিদাবাদ আমরা জানি সংখ্যালঘু এলাকা, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে। এই মুর্শিদাবাদে বারবার গণ্ডগোলের খবর আসে। যারা মারপিট করেন তারা একটি বিশেষ কমিউনিটির, বলতে বাধা নেই, তারা বেশিরভাগ দরিদ্র মুসলিম। তারা হয় দক্ষিণ পার্টি অথবা বাম পার্টি বা যে পার্টিরই হোক না কেন, যে কোনো একটা পার্টির ঝান্ডা তুলে ভোট রক্ষা করবার জন্য তারা মারপিট করেন এবং নিজের জীবন দেন। এই জীবন দিয়ে লাভ হয়, একটা শ্রেণীর লাভ হয়, যারা নেতা তাদের লাভ হয়। যারা তাদের বুঝিয়ে দিয়েছিল যে ইটের বদলে পাটকেল দিতে হবে, ভোট রক্ষা করতে হবে, তাদের খুব লাভ হয়। আপনার লাশটা নিয়ে তাদের লাভ হবে, আবার আপনাকে আপনার যে পরিবার তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের লাভ হবে। তো এটা হয়েছিল 2003 সালে। একই রকমভাবে 2008 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই সময়ে সম্ভবত বামপন্থীরা ক্ষমতায় ছিলেন, সম্ভবত নয়, বামপন্থীরাই ক্ষমতায় ছিলেন। সেই সময়ে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই পঞ্চায়েত নির্বাচনে মোটামুটি 45 থেকে 50 জন মানুষ মারা গেছিলেন। এই বেশি ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে। আপনারা জানেন বর্তমান কেশপুর, গড়বেতা, তারপরে নন্দীগ্রাম থেকে আরম্ভ করে ওই একটা ব্যাপক বিস্তীর্ণ অঞ্চল, যেখানে একসময় বামপন্থী গড় ছিল, সেখানে যখন তৃণমূলপন্থী বা কংগ্রেসীদের বাড়বাড়ন্ত হয়, অর্থাৎ তারা যখন বেড়ে ওঠে, তখনই সংঘর্ষের ঘটনা বাড়ে। কিন্তু যে দলের যে কারণেই হোক না কেন, এটা ঘটনা যে যারা মারা যান তারা নিশ্চয়ই কলকাতা থেকে গিয়ে ওখানে কেউ মরতে যাননি, সবাই ওই মেদিনীপুরের স্থানীয় বাসিন্দা বা নদিয়ার যে সমস্ত জায়গায় হয়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দা। কিন্তু তাদের নিয়ে রাজনীতি কম হয়নি, রাজনৈতিক দলের লাভ লসের হিসেব অনেক আছে। সেখানেও দেখা যায় যে প্রান্তিক মানুষ, মুসলিম অধ্যুষিত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে এই গণ্ডগোলগুলো বেশি হয়েছে। 2013 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে অপেক্ষাকৃত একটু কম হয়েছিল। তো সেখানে মৃত্যুর সংখ্যা কম বেশি 31 জন ধরে নেওয়া হয়, যদিও সরকারি হিসাবে অফিসিয়ালি 13 জন বলা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস এরকম একটা হিসেব দিয়েছিল। তো বীরভূম, মালদা এই অঞ্চল এই সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েছিল। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কম লোকের মৃত্যু হয়নি, সেখানে 75 জন মৃত্যু হয়েছিল এবং ভোটের দিন 14 জন মারা গেছিলেন, এটাও ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে। তো এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল। আমরা জানি দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল, সন্দেশখালী, হাড়োয়া, ভাঙড় থেকে আরম্ভ করে, হাড়োয়া নয়, ভাঙড় এবং অন্য অন্য যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে যেখানে গরিব মানুষের বাস, সেখানকার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। অবশ্যই এই যে সংঘর্ষে জড়িয়ে পড়ার পিছনে নিশ্চিতভাবে দায়ী ছিলেন হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, সব দলের। আমি কোনো একটি বিশেষ দলের কথা বলছি না, সব দলেরই রাজনৈতিক নেতৃত্ব এই ঢিলের বদলে পাটকেল ছুটতে বলেন এবং গ্রামের মানুষ অন্ধবিশ্বাস করে রাজনৈতিক নেতাদের
গ্রামের মানুষের এবং এই প্রান্তিক মানুষের একটা ধারণা আছে যে নেতা বা নেত্রী যা বলছেন ওটাই হচ্ছে চরম সত্য, বাকি সবই হচ্ছে মিথ্যে। সুতরাং নেতা বা নেত্রীর কথাতে বিশ্বাস করে তারা এই কাজগুলো করে থাকেন, এ নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয়। এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ যেখানে লাভ লসের হিসেব আছে, অর্থাৎ দখলের রাজনীতি আছে, দখল করলে লাভের রাজনীতি আছে, সেই লাভের রাজনীতি এর পেছনে কাজ করে। কিন্তু সেই লাভের রাজনীতিতেও যারা মদত দেন স্থানীয়ভাবে, তারাও কিন্তু জীবন দিতে আসেন না, জীবন দিতে হয় সাধারণ গরিব মানুষকে। বোমা ছোড়ার জন্য তাদেরকে ডাকা হয়, গুলি করবার জন্য এই সাধারণ মানুষকে ডাকা হয়, জেল খাটার জন্য এই সাধারণ মানুষকেই তুলে নিয়ে যাওয়া হয়, বিচার করা হয়, তাদেরকে জেলে রাখা হয়। যারা নেতৃত্ব দিলেন, যারা আপনাকে উৎসাহিত করলেন, তারা কেউ কিন্তু এর দায় নেবেন না এবং তারা নিজেরা জেলেও যাবেন না। আপনি সাধারণ মানুষ, আপনার মায়ের কোল খালি হবে এবং ঘটনাক্রমে আপনাকেই জেলে যেতে হবে। আমরা চলে আসি বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের এই যে 2021-এ যে বিধানসভা নির্বাচন গেল, সেখানে ভোট চলাকালীন মৃত্যু হয়েছিল 16 জন এবং ভোটের আগে পরে মানে প্রি পোল এবং পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছিল সেখানে মৃত্যু হয়েছিল 50 জন। মূল সংঘর্ষ হয়েছিল নন্দীগ্রাম এবং বর্তমান কুচবিহার, বীরভূম এই অঞ্চলে বেশিরভাগ সংঘর্ষ হয়েছিল, দক্ষিণ 24 পরগনাও ছিল। 2023-এ পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনেও 50 থেকে 55 জনের মৃত্যু হয়েছিল। ভাঙড়, কোচবিহার, নদিয়া এই সমস্ত জায়গায় এই মৃত্যুগুলো হয়েছিল এবং প্রচুর বুথে পুনর্নির্বাচনের কথা বলা হয়েছিল। এই বিষয়গুলো আছে। যদি আমরা বিধানসভা এবং লোকসভার নিরিখে দেখি তাহলে দেখব লোকসভা এবং বিধানসভায় অপেক্ষাকৃত কম গণ্ডগোল হয়। প্যারামিলিটারি, তারপরে সিআরপিএফ জওয়ান বা কখনো কখনো সেনাবাহিনী থাকে, যার ফলে সেখানে গণ্ডগোলের আশঙ্কা কম হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার বুথ শান্ত, আপনার বুথে আগে কোনো দিন গণ্ডগোল হয়নি, তার মানে এই বছর গণ্ডগোল হবে না, এই যে নিশ্চয়তা। সাধারণত যে সমস্ত বুথ স্পর্শকাতর অর্থাৎ আগে গণ্ডগোলের ইতিহাস আছে সেখানে বেশি পাহারা দেওয়া থাকে, সেটা বরং বেশি নিরাপদ। আর যে সমস্ত জায়গাগুলো কম গণ্ডগোলের জায়গা, গণ্ডগোল হয়নি কোনো দিন, বরং সেখানে উত্তপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি যেটা আজকে একটা বলতে চাইছি সেটা হচ্ছে, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, আপনাদেরকে প্রলোভিত করবে অবশ্যই রাজনৈতিক দলগুলি। আমি 2002 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত প্রচুর নির্বাচনে ওই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে আমি গেছি। আমি জানি ভোটে কি হয়, কিভাবে হয়, ভোটের পদ্ধতি, কারা কেমন দায়িত্ব পালন করে এবং যে সমস্ত অভিযোগগুলো ওঠে ভোট নিয়ে তার কতটা সত্য কতটা মিথ্যে, এগুলো সবই আমার নখদর্পণে আমার জানা আছে। যদিও সেই বিষয়ে আমি কথা বলবো, সেটা এই মুহূর্তে কথা বলার নয়, সামনে ইলেকশন, সেই ব্যাপারে আমি বলতে চাইছি না। আমি যেটা দেখেছি যে এই ভোট চলাকালীন যে সমস্ত লোকগুলো বিভিন্ন রকম অকর্ম বা এই মারামারি, বুথ দখল, তারপরে এই বোমাবাজি করা, অন্যকে ভয় দেখানো, এই কাজগুলো করেন, তারা সাধারণত খুব ইয়াং ম্যান হন। তাদের মধ্যে অনেকেই ভোটার হয়ে পারেনি, এরকম হয়। যাদেরকে একটা মিষ্টির প্যাকেট, বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় এবং একটি জলের বোতল দেওয়া হয় সারাদিনের শেষে, ফলে তাদের সারাদিনের ক্লান্তি ওই জল খেয়ে দূর হয়ে যায়। কিন্তু এই বিরিয়ানির প্যাকেট বা জলের বোতল নিতে গিয়ে তারা সারাদিন যে তাণ্ডব চালায়, তাতে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, বাঙালি হিসেবে আমাদের লজ্জায় মুখ ঢেকে যায়। সেটা আমি এ যুগ বা ও যুগ বলে বলছি না, আগের যুগে ছিল না, বামপন্থীদের সময় ছিল না তেমনটি নয়, বা এই যুগে আছে আমি সেটাও বলছি না। আমি শুধু এটুকু বলছি যে যারা ভোটের কাজে যুক্ত থাকেন যে সমস্ত অফিসাররা, তারাও মানুষ। কেউই তার জীবনকে যে একেবারে বিপদের মধ্যে ঠেলে দেবেন তা নয়, পরিস্থিতি বুঝে তিনি কাজ করেন, এটাই বাস্তবতা। কিন্তু
যারা এই কাজগুলোর সাথে যুক্ত থাকেন, অর্থাৎ এই অকাজের সাথে যুক্ত থাকেন, এই বোমা তৈরি করা, বোমা ফাটানো, বন্দুক, গুলি, মারপিট, অন্যকে ভয় দেখানো, ভোট দিতে যেতে মানা করা থেকে আরম্ভ করে যে দলের যে জায়গায় বেশি ক্ষমতা তারা সেখানে করে থাকেন। অনেকে এটাকে একটা নতুন ন্যারেটিভে দেখেন যে পশ্চিমবঙ্গ চিরদিনই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদের রাজনৈতিক সচেতনতা অনেক বেশি। তার মানে কি আমি ধরে নিতে পারি যে এই যে মারপিট করা, অন্যকে মারা, খুন করা, এটাই কি রাজনৈতিক সচেতনতা? আমি তো বলবো যে যারা এগুলো করছেন তারা হয় অশিক্ষিত অথবা ভুল পথে শিক্ষিত। আমাদের স্বাধীন দেশে ভোট হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যারা জিতবে তারা দেশ চালাবে, ব্যাপারটা তাই। কিন্তু ভোটের রাজনীতিতে রাজনৈতিক দল এবং নেতাদের বা অন্যদের যে সুযোগ সুবিধা সেগুলো হাতছাড়া হওয়ার ভয়ে এবং ক্রমবর্ধমান বেকার সমস্যা, মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি, এই সব কিছুই এই পরিস্থিতিটার জন্য দায়ী। আমাদের বুঝে নিতে হবে, অর্থাৎ যারা এই ইলেকশন সংক্রান্ত বিভিন্ন ভায়োলেন্সের সাথে যুক্ত হয়ে পড়েন কোনো ক্রমে, আপনাকে এটা ভাবতে হবে আপনি যাকে মারছেন বা যে আপনাকে মারছে এরা দুজনেই একই গ্রাম, একই অঞ্চলের অধিবাসী, একই রাজ্যের অধিবাসী। তো আপনারা পরস্পর যে এটা করছেন এতে আপনাদের কতটুকু লাভ? হয়তো আপনাদের নেতৃত্ব, রাজনৈতিক দল আপনাকে কিছু দেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবেই কি সেইগুলো আপনি পাবেন? বা পেলেও সেটা কি আপনার পক্ষে খুব সম্মানযোগ্য হবে? মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে সমস্ত বাচ্চা ছেলেদের কাজে লাগানো হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে ভারতের সংবিধানটা পড়েননি এবং তাদের ভোটারও হয়নি, তারা রাজনীতিটা বোঝেন না, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়ে থাকে। আমি আমার সেই ছোটো ভাইদের, অনেকেই আমার ছাত্রের মতো, আমার ভাইয়ের মতো, আমি তাদেরকে একেবারে করজোরে অনুরোধ করব যে এদেশ আপনার, এদেশের সম্মানীয় নাগরিক আপনি, আপনাদের ভোটাধিকার হয়ে হোক বা না হোক, মানে 18 বছর আপনার হয়ে থাকুক বা না হয়ে থাকুক, একটা কথা নিশ্চিতভাবে মাথায় রাখবেন যে আপনি যা করছেন তার জন্য দায়ী কিন্তু আপনি, মানে আপনার রাজনৈতিক দল, আপনার নেতা, কেউই কিন্তু এর জন্য দায়ী থাকবে না। এবং আপনার কৃতকর্মের জন্য আপনার দল যে উপকৃত হবে সেই উপকার কিন্তু সে কয়েক মুহূর্তের জন্যেই, মুহূর্ত পরেই ভুলে যাবে। অর্থাৎ আপনার গুরুত্ব কিন্তু সেখানে প্রায় জিরো। অনেকে মনে করছেন যে আমি হয়তো আমার নেতৃত্বের কাছে হিরো থাকবো, গণ্ডগোল পাকিয়ে ভোটে জিতিয়ে, তা কিন্তু আদৌ হয় না। বা যাকে মারছেন তিনি যে পরের দিন আপনার দলে যোগ দেবেন না এমন কোনো কথা নেই, আবার আপনি যে তার দলে যোগ দেবেন না এমনও কোনো কথা নেই। গণতন্ত্রে এটাই নিয়ম যে আজকে এক দলকে পছন্দ হচ্ছে, কালকে অন্য দলকে পছন্দ হবে, আবার এই দলকে পছন্দ হবে। সুতরাং এই দেওয়া নেওয়া ব্যাপারটা চলবে, মানে রাজনীতিতে একমত থেকে আর একমতে যাওয়া আসা এটা চলতে থাকবে, এটার মধ্যে খুব একটা অন্যায় কিছু নেই। কিন্তু অন্যায়টা তখন হয় যখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে না দিয়ে জোর করে গণতান্ত্রিক মতকে বিকৃত করা হয়, তখনই সমস্যা হয়। আমাদের দেশের সংবিধান নির্বাচন কমিশনকে অধিকার দিয়েছে খুব ভালো শান্তিপূর্ণ একটি নির্বাচন করার ব্যবস্থা করা, সব দায়িত্ব তার। কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনি, আমি, আমার সহনাগরিক, তারা যদি এটা না চাই, আমরা যদি এটা না বুঝতে পারি, তাহলে কিন্তু কোনো দিনই শান্তিপূর্ণ নির্বাচন হবে না। নির্বাচন কমিশন যতই মিলিটারি নিয়ে আসুক, সিআরপিএফ নিয়ে আসুক, পুলিশ নিয়ে আসুক, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আরেকটি বিষয় আমি বলি, এই গণতন্ত্রে একটা ব্যাপার আছে যে যিনি ভোটে দাঁড়াচ্ছেন সেই ক্যান্ডিডেট তার এলাকার যে কোনো জায়গায় যে কোনো বুথে যেতে পারেন। সম্প্রতি একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, আমি অবশ্যই বলবো 1990 সালের পর থেকে এটা দেখা যাচ্ছে যে কোনো একজন ক্যান্ডিডেট, আমি 1990 সালের পরে এই জন্য বললাম যে আমি শুধু এই এখনকার রাজনৈতিক দলের সময় হচ্ছে, আগে হতো না, আমি এই সব ব্যাপারে যাচ্ছিই না, এটা আমার বিষয় নয়। আমি শুধু একটা জিনিস বলতে চাইছি যে একজন ক্যান্ডিডেট বা অপর দলের কোনো ক্যান্ডিডেট তিনি প্রত্যেক বুথে বুথে যাবেন,
তার সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা থাকবে, তিনি গাড়ি নিয়ে যাবেন, দেখবেন, চলে যাবেন, বা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলবেন। এতে সেই নেতা সেখানে উপস্থিত হয়ে যাওয়ার পরে দলের সবাই মিলে তার কাছে গিয়ে ভিড় করার কোনো যৌক্তিকতা নেই, মানে আইনগত কোনো স্বীকৃতি নেই। আবার আপনার বিরোধী দলের কোনো নেতা তিনি যখন যাচ্ছেন তখন আপনার এখানে আসার দরকার নেই, এটা বলারও অধিকার কিন্তু নেই। অর্থাৎ এখানে প্রত্যেকের জায়গায় যেতে পারে, তিনি নিঃশব্দে যাবেন, প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলবেন, ভোটের লাইনের দিকে তাকাবেন, কোনো গণ্ডগোল হচ্ছে কিনা তাকিয়ে দেখবেন, চলে যাবেন, তার আর কোনো ফাংশন নেই। কিন্তু তাকে যে ঢুকতে দেব না বা তিনি এলে আমাদের এখানে গণ্ডগোল হবে, এই যে আশঙ্কা করে আপনারা অনেক জায়গায় লোককে বাধা দিচ্ছেন, মানে যেতে দিচ্ছেন না, অনেক সময় অনেক ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছেন না, অনেক সময় শাসক দলের ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হয় না, যেখানে বিরোধী দল শক্তিশালী, আবার যেখানে শাসক দল শক্তিশালী সেখানে বিরোধী দলের লোককে ঢুকতে দেওয়া হয় না। এটা কিন্তু কোনোভাবেই একটা গ্রহণযোগ্য পদ্ধতি নয়। নিয়মটা হচ্ছে যে ক্যান্ডিডেট যে কোনো জায়গায় যাবে এবং ক্যান্ডিডেটের সঙ্গে তার দলের লোক ভিড় করবে না। অর্থাৎ ক্যান্ডিডেট যখন যাবেন তিনি এবং তার গাড়ি, তার সিকিউরিটি ম্যান যাবেন, তার দলের লোকজন কিন্তু তার পাশে গিয়ে বিরাট বড় একটা মিটিংয়ের মতো তৈরি করবে, মিছিলের মতো তৈরি করবে, ব্যাপারটা এরকম করা যাবে না। তিনি যাবেন, দেখবেন, চলে আসবেন, আবার অন্য দলের ক্যান্ডিডেটও যাবেন, তিনিও দেখবেন, চলে আসবেন। তা কোনো দলেরই কোনো যারা কর্মী তারা কখনোই সেই নেতাকে ঘিরে বুথের সামনে চলে যাবেন, তারপরে দুপক্ষ হাতাহাতি হবে, এটা কোথাও সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। সুতরাং এটা যারা করেন বা যে নেতা মনে করেন যে আমি অনেক লোকজনকে নিয়ে যাব, এই কোনোটাই নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধান পারমিট করে না। গণতন্ত্রে যিনি ক্যান্ডিডেট তিনি যে কোনো জায়গায় যেতে পারবেন, অর্থাৎ তার এলাকার, তার নির্বাচনী এলাকার যে কোনো জায়গায় বুথে ইনি দেখে আসতে পারেন। তাকে কোনো রকম বাধা সৃষ্টি করা সম্পূর্ণভাবে অনৈতিক। আপনারা যারা এটা করবেন বা করেন তাদেরও বোঝা দরকার যে এটা করার আইনগত অধিকার আপনার নেই, এটা করার দরকারও নেই। কারণ গণতন্ত্র সুস্থভাবে পালিত হোক, সবাই নির্বিঘ্নে ভোট দেবে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। সৌভাগ্যক্রমে আমি ভারতের প্রায় সব রাজ্য ঘুরেছি এবং কতগুলো রাজ্যের ইলেকশন আমি দেখেছি। আমি একটা ঘটনা বলি, দুঃখিত। আমি একবার পশ্চিমের একটি রাজ্য রাজস্থান, দক্ষিণের একটি রাজ্য তামিলনাড়ু, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই কটি রাজ্য, এদের বিধানসভা ভোটের সময় ঘটনাক্রমে আমি ওখানে ছিলাম। খুব অবাক করা ব্যাপার, আমাদের রাজ্যে যেখানে 2 দফা, 4 দফা, 6 দফা এবং 8 দফা ভোট হয় এবং ভোট দেওয়ার জন্য একটা প্রচণ্ড উত্তেজনা থাকে, কোথায় বোমা পড়বে, কোথায় গুলি হবে, কোথায় মারপিট হবে, এই ব্যাপারগুলো থাকে। ঠিক তেমনি অন্য রাজ্যগুলোতে এর ছিটে ফোটাও দেখা যায় না। মানুষ ভোট দিতে যাবে, তার নিজের মতো করে ভোট দেবে। আমি রাজস্থানে দেখেছিলাম যে বিধানসভা ভোটের দিন ওই লাঠিধারী হোমগার্ড, পুলিশ, কনস্টেবল তারাই পাহারা দিচ্ছে। সেখানে সিআরপিএফের দরকার হয়নি, সেখানে মিলিটারির দরকার হয়নি, সেনাবাহিনী নামাতে হয়নি। এবং পরস্পরের হাত ধরে একদল আর এক দলের সঙ্গে একসাথে মিলেমিশে ভোট দিতে যাচ্ছে এবং সেখানে কিন্তু সেই বিরোধ নেই যে তুমি কাকে ভোট দেবে, আমি কাকে ভোট দেব, সেটা জানতে হবে বা সেটা দেখতে হবে, এরকম ব্যাপারটা নেই। সেখানেও দেখা যাচ্ছে কোনো সময় একটি রাজনৈতিক দল জেতে, আবার কোনো 5 বছর পরে সেখানে অন্য একটি রাজনৈতিক দল জেতে। কিন্তু সাধারণ মানুষের এই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। মানে তারা অন্তত এই কে জিতবে এটার জন্য তারা মারপিট করতে যাচ্ছে না বা বোমা ফাটাতেও যাচ্ছে না, কারো রক্ত ঝরছে না, কারো মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে না। এটা আমি যেমন রাজস্থানে দেখেছি, তামিলনাড়ুতেও একই দেখেছি। আমাদের এখানে যেমন চায়ের দোকান বা স্ট্রিটগুলোতে বিভিন্ন দলের পতাকা দিয়ে সাজানো হয়, কি সুন্দর লাগে দেখতে, লাল, গেরুয়া, সবুজ বিভিন্ন পতাকা দিয়ে পরপর সাজিয়ে একেবারে উৎসবের মেজাজ। তামিলনাড়ুতে আমি দেখেছি যে বিধানসভা ভোট 3 দিন বাকি বা 2 দিন বাকি, একটা রাজনৈতিক দলের সভা হচ্ছে, যে দল সরকারে আছে তাদের সভা হচ্ছে, তাদের সবচেয়ে বড় নেতা বক্তব্য রাখছেন, সেখানেও যে খুব বেশি লোক ভিড় করে আছে তা নয়। ভোটে অথচ সেই দলটাই জিতবে, কিন্তু মানুষের এমন ওরকম বাজে সময় নেই যে বসে বসে সারাদিন ওই রাজনৈতিক দলের হয়ে ওখানে বসে থাকবেন এবং ঝগড়া করবেন, মারপিট করবেন, এই রকম সময় তাদের নেই।
মানে আমার মনে হচ্ছে তাদের বোধহয় বেকারত্বের জায়গাটা কম, তাদের কাছে এরকম অপচয় করবার মতো সময় নেই। কিন্তু দুর্ভাগ্য আমাদের কাছে প্রচুর অপচয় করবার মতো সময় আছে, যার জন্যই আমরা বোধহয় এত বেশি করে পতাকা টাঙিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে একাকার করি। আমার মনে আছে সেই বছর তামিলনাড়ুতে দেখেছিলাম যে বিধানসভা ভোট হচ্ছে, আমি বাইরের লোক হিসাবে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও আমি দেখছি না যে রাজনৈতিক দলগুলো এরকম পতাকা লাগিয়ে একদম সাজিয়ে রেখেছে। এই রকম দৃশ্য দূষণ ব্যাপারটা কিন্তু ওই রাজ্যগুলোতে নেই। কোথাও কোথাও হয়তো নেতাদের কাট আউট দেখা যাচ্ছে, যেখানে 4 রাস্তার মোড় বা 3 রাস্তার মোড় সেখানে এরকম দেখা যাচ্ছে, কিন্তু সমস্ত জায়গায় একেবারে বাড়ি বাড়ি, দোকানে দোকানে, মহল্লায় মহল্লায় যে এরকম রাজনৈতিক সাজোয়া, এই ব্যাপারটা কিন্তু নেই। তার সাথে সাথে সিআরপি বা সেনাবাহিনী বা পুলিশের যে চোখ রাঙানি, সেটাও একেবারেই নেই। মানুষ ভোট দিচ্ছে, একজন জিতছে একজন হারছে। তো যখন সর্বভারতের এই রূপ, তখন কি আমরা এটা বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে ঐতিহ্য আছে, আমরা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছি বলে এখনও প্রত্যেক বছর আমাদের রক্ত দিতে হবে? এটা কি স্বাধীনতা সংগ্রাম নাকি? এটা তো ভোট, 5 বছরে 3 বার করে আসবে, অর্থাৎ একটা লোকসভা আসবে, একটা বিধানসভা আসবে, একটা পঞ্চায়েত আসবে, একটা পৌরসভা আসবে, আর 4টে করে ভোট হবে প্রত্যেক 5 বছরে। তো এই ভোটে কি আমাদের জীবন দেওয়ার ভোট নাকি? এটা তো গণতন্ত্রের উৎসব। আমাদের নেতা আমরা নির্বাচন করছি, সেই নেতা নির্বাচন করবার জন্যে আমরা মারপিট করতে যাব কেন? আপনার নেতা, আপনার দলের নেতা যাই বলুক না কেন, তিনি তার ক্ষমতার জন্য বলবেন, তার দল ক্ষমতার জন্য বলবে, আপনি দলের অনুগত করবি, কদিন পরে হয়তো এই দলে থাকবেন না, অন্য দলে চলে যাবেন, বা আপনি যে নেতার কথাই বলছেন সেই নেতাই হয়তো এই দলে থাকবেন না, কদিন পরে চলে যাবেন অন্য দলে। তাহলে আপনার তো এইরকম মারপিট করবার কোনো প্রয়োজন নেই। বরং যিনি আপনার বিরোধী, যিনি আপনার দলকে ভোট দেবেন না, তাকে আপনাকে আরও বেশি করে সম্মান করা উচিত, যে ওই লোকটাও ভোট দিক, তার মত সে প্রকাশ করুক। মত প্রকাশের যে অধিকার আমাদের সংবিধানের 21 নম্বর ধারায় আছে, সেই মত প্রকাশের অধিকার তাকে তো দিতে হবে। সে একদিকে যেমন ভোটের আগে পরে তার মত প্রকাশ করতে পারবে, একই রকমভাবে নির্বাচনের দিন তিনি তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন এবং দরকার হলে তিনি নিজে ভোটে দাঁড়াবেন। এটা তো তার একেবারে ভারতীয় নাগরিক হিসাবে স্বাধীনতা। আপনি তো যেমন আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন, তেমনি অন্যের স্বাধীনতা আপনি দেবেন। আপনি যদি অন্যকে সুযোগ না দেন, তাহলে আপনি নিজে কী করে সুযোগ পাবেন? এখানে গণতন্ত্রের একটা মূল কথা আমার মনে পড়ে, সেখানে বলা হয়েছে যে আমি আপনার যে মত, অর্থাৎ আপনার বিরোধী দলের কথা বলা হচ্ছে, আপনার মতকে আমি আমার যুক্তি দিয়ে খণ্ডন করব। আই ডিসঅ্যাপ্রুভ হোয়াট ইউ সে, আপনি যা বলছেন আমি ভুল প্রমাণ করব, কিন্তু আই ডিফেন্ড টু ডেথ টু প্রোটেক্ট ইউর রাইট টু সে। মানে আপনি যেটা বলছেন তার বিরোধিতা করব আমি যুক্তি দিয়ে, কিন্তু আপনার বলার অধিকার রক্ষা করবার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দেবো। অর্থাৎ আপনাকে বলার সুযোগ করে দেবো, আপনাকে ভোট দেওয়ার সুযোগ করে দেবো, আপনি আমার বিরুদ্ধে ভোট দিন, এই সুযোগটা থাকবে গণতন্ত্রে। যখন আমরা এটা বলতে পারবো যে আপনি আমার বিরোধী, তো আপনি আমাকে তো ভোট দিতে চান না, অন্যকে ভোট দেবেন, তো আপনি ভোটটা দিন, কিন্তু আপনার দেওয়ার অধিকারটা রক্ষা করবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। তা অন্যের অধিকার রক্ষা করার জন্য আপনি জীবন দিন, কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের দলের নেতা কি বলেছেন সেই নেতার কথা রাখার জন্য আপনি জীবন দেবেন, এটা করে আর নিজের মায়ের কোল খালি করবার কোনো দরকার নেই। বরং উল্টো আপনি যে নেতার জন্য খাটছেন বা এগুলো করার চেষ্টা করছেন, তিনি হয়তো পরবর্তী সময়ে সেই দলেই থাকলেন না, সেক্ষেত্রে আপনি কোন দিকে থাকবেন? আপনার তো কোনো অস্তিত্বই রইল না। সুতরাং আপনাদের এবং আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ, যেটাকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী, ভারতের যেমন পলিটিক্যাল রাজধানী হচ্ছে দিল্লি, অর্থনৈতিক বা ইকোনমিক্যাল রাজধানী হচ্ছে মুম্বাই, তেমনি কালচারাল যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ কিন্তু সাংস্কৃতিক রাজধানী একদিনে দুদিনে হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে বাংলার লেখক, বাংলার শিল্পী, বাংলার মনীষী, তাদের কাজকর্মের মধ্যে দিয়ে বাংলা এই সম্মান অর্জন করেছে। যখন ভারতের অন্য কোনো রাজ্যে আপনি গিয়ে পরিচয় দেন যে আমি বাঙালি, তখন সবাই ও আপনি বাঙালি, বাঙালি বাবু বলে সম্মান করে, আপনাকে আদর করে, আপনাকে সম্মান দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি, গত 30 বছর যাবৎ এই বাংলা এবং বাঙালির সম্মান দিনের পর দিন কমছে। এখন ভারতের বিভিন্ন জায়গায় আপনি বাঙালি পরিচয় দিলে আপনাকে অনেক সময় ঘৃণা করে, যেটা আমরা এখানেও মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে বাঙালি বলে ঘৃণা করা হচ্ছে। কারণ প্রশ্ন হচ্ছে ঘৃণা করছে কেন?
আমরা আমরা কি বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, যা আমাদের মনীষীরা, আমাদের মহাপুরুষেরা, বাংলার মানুষেরা অনেক কষ্ট অর্জন করেছেন, আমরা কি সেটাকে বজায় রাখছি, নাকি বাংলা এবং বাঙালির যে সম্মান সেটা আমরা ভুল লুণ্ঠিত করছি? মানে আমরা এমন একটা জাতি হতে চাই যে ভারতের সাংস্কৃতিক রাজধানীতে আমরা বসবাস করি, আমাদের নীতি, আচার ব্যবহার, কথাবার্তা এবং আমাদের দেশের প্রতি যে ডেডিকেশান সেটা এমন হবে যাতে কিনা এটা প্রমাণিত হয় যে বাংলা এবং বাঙালি সবসময় জাতীয়তাবাদী, তারা দেশকে ভালোবাসে, দেশের জন্য সংগ্রাম করে, দেশের স্বার্থে তারা লড়াই করতে পারে, তারা কখনো অন্তর্কলহ নিয়ে ব্যস্ত থাকে না। বাংলাকে পুনরায় এই জায়গাটায় নিয়ে যেতে হবে। এই জায়গাটা নেওয়ার জন্য যা যা কর্তব্য সেটা একজনে মিলে হবে না, একটা দীর্ঘ সময়ের পথ। কিন্তু সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে রাজনীতি চলতে থাকবে, একদল আসবে আর একদল চলে যাবে, কিন্তু কোনো অবস্থাতেই সেই রাজনৈতিক দলের পাল্লায় পড়ে আমরা কখনোই খুনোখুনি, মারামারি, বোমাবাজি, গুলি, কারো মায়ের কোল খালি করে দেওয়া, এই বিষয়টার মধ্যে যেন আমরা জড়িয়ে না পড়ি। বিধানসভা নির্বাচন এসেছে, একটি দল জিতবে, একটি দল হারবে। যে দল জিতবে তারা সরকার তৈরি করবে, সেটা আমাদের সরকার হবে। সুতরাং আমরা চাইব যে গণতান্ত্রিকভাবে একটি দল নির্বাচিত হোক, এবং আমি সবাই আজকের দিনে প্রতিজ্ঞা করব যে এবারের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে একটিও প্রাণ ঝরবে না, একটি মানুষেরও মৃত্যু হবে না, পশ্চিমবঙ্গের বুকে এমন একটি ঘটনাও ঘটবে না যাতে বাংলা এবং বাঙালির অপমান হয়। আপনারা সবাই এই সংঘর্ষ থেকে বিরত থাকুন, রাজনৈতিকভাবে একে অপরের মোকাবিলা করুন, প্রচার করুন, নিজের দলের স্বার্থে কাজ করুন, কিন্তু কখনোই কোনো প্ররোচনায় পা দেবেন না এবং নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবেন না। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালোভাবে ভোট দেবেন, শান্তিপূর্ণভাবে ভোট হবে, এই শুভ কামনায় পশ্চিমবঙ্গের জয়গান গাই। পশ্চিমবঙ্গ জিন্দাবাদ। ভারত দীর্ঘ কাল ধরে আমাদের যে মাতৃত্বের আসনে রয়েছে, আমরা সেই ভারত মাতাকে প্রণাম জানাই, ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করি, তার সঙ্গে সঙ্গে বাংলা এবং বাঙালি আবার ভারতের মধ্যে শ্রেষ্ঠ আসন পাবে, সেই কামনা করে আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ।